সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো অনার্স তৃতীয় বর্ষের বাংলা সাহিত্যের ইতিহাস 2 এই পত্রটি নিয়ে। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের আলোচনার আলোচ্য বিষয়গুলো কি কি। আমরা প্রধান 3টি বিষয় নিয়ে আলোচনা করব। এক হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের আধুনিক যুগ এবং বাংলা পত্রিকা রাজা রামমোহন রায়। এই 3টি প্রধান আলোচনার মধ্য দিয়ে আমরা অনেকগুলো বিষয়কে সংযুক্ত করে আজকের এই ক্লাসটিকে আমরা সাজিয়েছি। তো শুরু করছি আমাদের আজকের এই ক্লাসটির প্রথম বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশনের ভূমিকা দিয়ে। বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান অনস্বীকার্য বা উল্লেখ করার মতো। অষ্টাদশ শতকের শেষ ও 19 শতকের প্রথম দিকে এদেশে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য বহু বিদেশি ধর্ম যাজকগণ এদেশে আগমন করেছিলেন। কলকাতার অনতি দূরে শ্রীরামপুর শহরে 1800 খ্রিস্টাব্দে 10 জানুয়ারি শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়। শ্রীরামপুর মিশনের প্রতিষ্ঠাকালে বাংলা সাহিত্যের আধুনিক যুগের শুরু বা সূচনা হয়। আর শ্রীরামপুর অঞ্চলটি তখন ছিল ডেনমার্কের শাসনাধীন। উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড ও জোশুয়া মার্শম্যান মুদ্রণ যন্ত্র স্থাপনের মধ্য দিয়ে মিশনের কার্যকারিতা বৃদ্ধি পায়। 1801 খ্রিস্টাব্দে বাইবেলের নিউ টেস্টামেন্ট অংশটি এবং ওল্ড টেস্টামেন্টের কিছু অংশ বাংলায় অনুবাদ করা হয়। 1809 খ্রিস্টাব্দের মধ্যে উইলিয়াম কেরির সমগ্র বাইবেল যখন বাংলায় অনুবাদ করা হয়, তখন থেকে শ্রীরামপুর মিশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা চলে আসে। আমরা দেখতে পাই যে পরবর্তী সময়ে রামায়ণ থেকে শুরু করে মহাভারত, সংস্কৃত, ব্যাকরণ সহ বহু পাঠ্যপুস্তক প্রকাশিত হয়েছিল এই শ্রীরামপুর মিশনারি থেকে। 1818 সালে এই মিশন থেকে দিগদর্শন ও সমাচার দর্পণ নামে 2টি পত্রিকা প্রকাশিত হয়, যা পরবর্তী সময়ে বাংলা গদ্যের বিকাশে অনস্বীকার্য ভূমিকা স্থাপন করেছিল। এরপর দেখতে পাচ্ছি যে এই সমস্ত বৈশিষ্ট্যের জন্য বাংলা গদ্যের প্রাথমিক ইতিহাস শ্রীরামপুর মিশনের নাম চির উজ্জ্বল হয়ে থাকবে বলে আশা করছি। সুতরাং বলাই যায় যে শ্রীরামপুর মিশনের কত বড় ভূমিকা ছিল বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে আসার জন্য। এরপর রয়েছে বাংলা সাহিত্যের আধুনিক যুগের বৈশিষ্ট্য বা লক্ষণ। আমরা খেয়াল করি যে বাংলা সাহিত্যের যুগটাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। 650 থেকে 1200, 1201 থেকে 1800 আর 1800 থেকে বর্তমান, এই যুগটাকে বলা হচ্ছে আধুনিক যুগ। এবং আধুনিক যুগের যে লেখনী রয়েছে সেখানে অনেকগুলো লক্ষণ বা বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। তার প্রধান লক্ষণ হচ্ছে মানবিকতা। মানবিকতা হচ্ছে এই যুগের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা লক্ষণ। কেননা মধ্যযুগে আমরা দেখতে পাই দেব প্রাধান্য থাকার কারণে সেই সাহিত্যগুলোতে মানবিকতা ওভাবে ফুটে উঠে নাই যেভাবে ফুটে উঠেছে আধুনিক সাহিত্যগুলোর মধ্যে। এবার রয়েছে যে ব্যক্তি চেতনা, অর্থাৎ আধুনিক যুগের অপর লক্ষণই হচ্ছে ব্যক্তি চেতনা। ব্যক্তি হিসেবে মানুষের স্বতন্ত্র মর্যাদা মধ্যযুগের কোনো কাব্যে পরিলক্ষিত হয়নি, যার ভালোবাসা, প্রেম, আবেগ, উচ্ছ্বাস সবকিছু প্রকাশ পেয়েছে আমাদের আধুনিক যুগের মধ্যে। দেশপ্রেম রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে, কারণ দেশপ্রেমের মধ্য দিয়েই কিন্তু আধুনিকতার যাত্রা শুরু হয়েছে, বিশেষ করে মাইকেল মধুসূদন দত্তের হাত ধরেই। এরপর রয়েছে আমাদের রোমান্টিকতা। রোমান্টিকতা এর আগেও ছিল, কিন্তু আধুনিক যুগের সাহিত্যে ইউরোপীয় সাহিত্যের রোমান্টিক কাব্যের আদর্শে প্রভাবান্বিত হয়েছে। রোমান্টিক কবিতার লক্ষণ হচ্ছে কল্পনা প্রবণতা, অসাধারণ বিকাশ। এর মধ্য দিয়ে যে রোমান্টিকতা আমরা পাই, বিশেষ করে কপাল কুণ্ডলার মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে রোমান্টিকতা দেখিয়েছে সেটি কিন্তু আধুনিক যুগেরই একটি লক্ষণ। এরপর রয়েছে মৌলিকতা। আমরা জানি যে প্রাচীন যুগে বা মধ্যযুগের যে সাহিত্যগুলো ছিল সেখানে অনুবাদ নির্ভর সাহিত্য ছিল, কিন্তু আধুনিক যুগে এসে অনুবাদ নির্ভর সাহিত্য কমে যায় আর মৌলিকতা বেশি প্রাধান্য পায়। এরপর রয়েছে সমাজ সচেতন। আধুনিক যুগের অপর লক্ষণ হচ্ছে সমাজ সচেতনতা। সমাজ সম্পর্কে চিন্তা ও কল্যাণ ব্রতে আধুনিক যুগের লেখকগণ আত্মনিয়োগ করেন বলে 19 শতকের সকল শ্রেণীর সাহিত্যে তার প্রকাশ ঘটে। 7 রয়েছে নাগরিকতার প্রকাশ। আধুনিক যুগেই প্রথম বাংলা সাহিত্যে নাগরিকতা প্রবেশ করে। এ যুগে শিক্ষা দীক্ষার কেন্দ্রস্থল হয়ে নগর কেন্দ্রিক বা নগরগুলোর সংস্পর্শে এসে নাগরিকদের জীবনের ধ্যান ধারণা নিয়ে মূলত এই সাহিত্যগুলো রচনা হয়। এরপর রয়েছে যে মুক্ত বুদ্ধির চর্চা। আধুনিক যুগে বাংলা সাহিত্যের অন্যতম লক্ষণ হচ্ছে বিবেচ্য মুক্ত বুদ্ধি। মধ্যযুগে বাংলা সাহিত্য নানা বিধিনিষেধ বেড়াজাল আবদ্ধ ছিল, কিন্তু আধুনিক যুগে এসে তা বাংলা সাহিত্যে মুক্ত উদার এক পরিবেশ পেল, যা মুক্ত বুদ্ধি চর্চা সহজ হয়ে যায়।
এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মুদ্রণ যন্ত্রের প্রচলন। আমরা দেখতে পাচ্ছি যে মধ্যযুগ বা প্রাচীন যুগের মধ্যে সে সময় মুদ্রণ যন্ত্র না থাকার কারণে অনেক পুঁথি সাহিত্য হারিয়ে গিয়েছে, কিন্তু আধুনিক যুগে এসে আমরা কিন্তু সেটাকে হারিয়ে ফেলার কোনো সুযোগ নেই। এবং আমরা আরও আধুনিক যুগে দেখতে পাচ্ছি বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন ইউটিউব বা এই ধরনের সামাজিক প্ল্যাটফর্মের মধ্য দিয়েও কিন্তু আমরা আমাদের এই সাহিত্যগুলোকে রক্ষা করতে পারছি। তো আসলে পারিপার্শ্বিক আলোচনার মধ্য দিয়ে আমরা একথা বলতে পারি যে হঠাৎ করে কোনো সাহিত্য একটি যুগ লক্ষণ পরিত্যাগ করে আরেক যুগ লক্ষণে অবলম্বন করতে পারে না। আর বাংলা সাহিত্যের আধুনিক যুগও একটি দীর্ঘতর প্রক্রিয়ার মধ্য দিয়ে বিকশিত হয়ে বর্তমান অবস্থায় পৌঁছেছে। আমরা আমাদের আলোচনার স্বার্থে এই সব কথাগুলো হয়তো বলতে পারছি না, তবে আপনারা অবশ্যই এই পিডিএফটাকে সংগ্রহ করে নিজের প্রস্তুতিকে আরও সুন্দর করবেন বলে আশা করছি। আপনারা অবশ্যই এই ক্লাসটি দেখে নেওয়ার পর আমাদের এই ক্লাসটির পিডিএফটি সংগ্রহ করে সেটিকে আপনারা নিজেরাই একবার পড়ে নেবেন। এবার রয়েছে বাংলা নাট্য সাহিত্যের উদ্ভব ও ক্রম বিকাশের পরিচয়। আমরা দেখি যে নাটকের উৎপত্তি সাহিত্যের বাহন হিসাবে গদ্যরীতি উৎকর্ষের পর্যায়ে উন্নত হলে নাটক রচনা সূত্রপাত হয়। বাংলা নাট্যকার ইতিহাসের সূচনার এ বৈশিষ্ট্য লক্ষণীয়। এদেশে পূর্ব থেকে প্রচলিত যাত্রার মধ্যে এমন লক্ষণ ছিল যার বিবর্তনের মাধ্যমে নাটকের উৎপত্তি হতে পারত, কিন্তু তা হয়নি। 1835 খ্রিস্টাব্দে নবীনচন্দ্র বসুর বাড়িতে বিদ্যাসুন্দর নাটকের অভিনীত হয়। খুব সম্ভবত বিদ্যাসুন্দরের প্রথম অভিনীত বাংলা নাটক। বিদ্যাসুন্দর যথার্থ আধুনিক নাটকের আঙ্গিকে সমৃদ্ধ ছিল না। ইংরেজ নাটকের অনুবাদ দিয়েই নাট্যশালাগুলোকে মুখর হয়ে উঠেছিল। তবে 1857 সালে জানুয়ারি মাসে অনুবাদ নাটকের পরিবর্তে নন্দকুমার রায়ের অভিজ্ঞান শকুন্তল প্রথম বাংলা নাটক হিসাবে অভিনীত হয়। এ পর্যায়ে নাটকের মধ্যে আরও একটি উল্লেখযোগ্য হচ্ছে 1857 সালে রাম নারায়ণ তর্করত্নের কুলীন কুল সর্বস্ব এই নাটকটি। আমরা এই নাটকগুলোকে তিনটি শ্রেণীতে বা এর উন্মেষকালকে ভাগ করতে পারি। প্রথমে হচ্ছে ক উন্মেষ পর্ব। এ পর্বে নাট্যকারগণের মধ্যে যোগেন্দ্রনাথ গুপ্ত, তারাচরণ শিকদার, হরচন্দ্র ঘোষ, রামনারায়ণ তর্কালঙ্কার এবং কালীপ্রসন্ন সিংহ উল্লেখযোগ্য। এরপর রয়েছে বিকাশ পর্ব। এ পর্বে নাট্যকারের মধ্যে মাইকেল মধুসূদন দত্তকে পাই আর হচ্ছে দীনবন্ধু মিত্রকে পাই। তাহলে মাইকেল মধুসূদন দত্তের সেই পদ্মাবতী, কৃষ্ণকুমারী হচ্ছে বাংলা সাহিত্যের সার্থক ট্র্যাজেডি নাটকের অন্যতম। এবং দীনবন্ধু মিত্র যে সমস্ত নাটক রচনা করেছেন সেগুলো হচ্ছে নীল দর্পণ 1860 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। নীলকর সাহেবদের অত্যাচারের বাস্তব নম্রচিত্র এ নাটকে অঙ্কিত হয়েছে। দীনবন্ধুর অন্যান্য নাটকগুলো হচ্ছে নবীন তপস্বিনী, লীলাবতী এবং কমলে কামিনী। আমরা দেখি যে গ হচ্ছে পরিণীত পর্ব। এ পর্বে নাট্যকারের মধ্যে উল্লেখযোগ্য হলেন গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর, শচীন্দ্রনাথ সেন প্রমুখ ইত্যাদি, যার মধ্য দিয়ে আমরা বিভিন্ন নাটক পেয়েছি। এবং গিরিশচন্দ্র ঘোষ জনপ্রিয় অভিনেতা ছিলেন। তার রচিত পৌরাণিক নাটকগুলোর মধ্যে অকাল বোধন, রাবণ বধ, সীতার বনবাস, সীতাহরণ বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলা নাটকের এই সমৃদ্ধ উত্তরাধিকার বহন করে বাংলাদেশের একটি নিজস্ব নাট্যধারা ধীরে ধীরে গড়ে ওঠে, যেমন নুরুল মোমেনের নেমোসিস, সৈয়দ ওয়ালিউল্লাহর বহিফির, মুনির চৌধুরীর চিঠি, আনিসুর রহমানের মানচিত্র এবং মমতাজ উদ্দিন আহমদের কি চাহো সংকোচিল। এভাবে আমরা অসংখ্য নাটক পেয়ে যাই। আলোচনা শেষে বলা যায় বাংলা নাটকের শ্রেণী বিভাগ উৎপত্তি ক্রম বিকাশ ঘটে মূলত মাইকেল মধুসূদন দত্ত ও দীনবন্ধু মিত্র হাতে, কারণ তারা দুজন বাংলা নাটকের উন্নতির জন্য অক্লান্ত শ্রম দিয়ে গেছেন। শুধু তারা দুজন নয়, আরও অসংখ্য নাট্যকার রয়েছেন, তাদের নাটকের উৎপত্তি ও ক্রম বিকাশের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন। তাই বলা যায় সকল নাট্যকারের সার্বিক সহযোগিতায় বাংলা নাটক একটি সার্থক রূপ লাভ করতে সক্ষম হয়েছে। এখন দেখি যে 30-এর দশকের বিখ্যাত পঞ্চ পাণ্ডবদের পরিচয়। আসলে 30-এর দশকের 5জন বিখ্যাত কবিকে একত্রে পঞ্চ পাণ্ডব বলা হচ্ছে। তারা হলেন জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী এবং বিষ্ণু দে। এই কবিরা মূলত রবি ঠাকুরের বলয় থেকে বের হয়ে নিজস্ব কাব্যধারার সন্ধান করেছিলেন এবং তারা তা সক্ষম হয়েছেন। তাই এই 5 জনকে একত্রে বলা হচ্ছে পঞ্চ পাণ্ডব। পঞ্চ পাণ্ডবদের মধ্যে অন্যতম ছিলেন জীবনানন্দ দাশ। 30-এর দশকের একজন আধুনিক এবং জনপ্রিয় কবি ছিলেন তিনি। তার পিতা ছিলেন সত্যানন্দ দাস এবং মা ছিলেন কুসুম কুমারী দাস। তিনিও একজন বিখ্যাত
লেখক ছিলেন। জীবনানন্দ দাশকে রবীন্দ্রনাথ ঠাকুর চিত্ররূপময় কবি বলেছেন এবং বুদ্ধদেব বসু বলেছেন যে নির্জনতার কবি। তিনি অনেকগুলো উপাধি পেয়েছেন। তার আলোচ্য সাহিত্যগুলো হচ্ছে ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা, কালবেলা ইত্যাদি। তার অসংখ্য উক্তি রয়েছে, সকলেই কবি নন, কেউ কেউ কবি, এরকম আমরা দেখতে পাই। এরপর রয়েছেন আমাদের আরেকজন বিখ্যাত কবি সুধীন্দ্রনাথ দত্ত। 30-এর দশকে যে 5 জন কবি বাংলা সাহিত্যে বিশেষ অবদান রেখেছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন সুধীন্দ্রনাথ দত্ত। সুধীন্দ্রনাথের কবি মানুষ তার ব্যক্তি মানুষের নির্মাণ, তার অতীত বিদ্যা, অর্জিত অভিজ্ঞতা ও অভীষ্ট সংকল্পের সংমিশ্রণ। তার উল্লেখযোগ্য কাব্যগুলো হচ্ছে অর্কেস্ট্রা, ক্রন্দসী, উত্তর ফাল্গুনী, সংবর্ত ইত্যাদি। অমিয় চক্রবর্তী আধুনিক কবিদের মধ্যে সর্বাপেক্ষা জটিল ও দ্বিধাবিভক্তি মনের অধিকারী কবি অমিয় চক্রবর্তী। সৃষ্টির তিনি বিজ্ঞান চেতনার পরিচয় দেন। তার কাব্য সাধনা শুরু হয়েছিল বিচিত্রা জারিকার মাধ্যমে। 1935 সালে খসড়া কাব্যগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে তিনি অবিসংবাদিতভাবে আধুনিক কবিগোষ্ঠীর অন্তর্ভুক্ত হলেন। তার অন্যান্য কাব্যগ্রন্থ হলো এক মুঠো, মাটির দেয়াল, অভিজ্ঞান বসন্ত, পারাবার, পারাবদল, ঘরে ফেরার দিন ইত্যাদি। বুদ্ধদেব বসু তিনিও ছিলেন এই পঞ্চপাণ্ডবদের একজন গুরুত্বপূর্ণ কবি। তার রচনাগুলো হলো বন্দির বন্দনা, পৃথিবীর প্রতি, কলকাবতী, শীতের প্রার্থনা, বসন্তের উত্তর, নতুন পাতা, দয়মন্তী, দ্রৌপদীর শাড়ি ইত্যাদি উল্লেখযোগ্য রচনা। এবং 5 নম্বর হচ্ছেন বিষ্ণুদে। 30-এর যুগে বাংলা কবিতায় মৌলিক রচনাগুণে যারা খ্যাতি অর্জন করেছেন বিষ্ণুদে তাদের মধ্যে অন্যতম। বিষ্ণুদে এমন একজন কবি ছিলেন, তার কাব্যে মৌলিক প্রতিভার স্বাক্ষর রয়েছে। বিষ্ণুদে উর্বশী ও আর্টেমিস, চোরাবালি, পূর্বলেখ, সন্দীপের চর, নাম রেখেছি কমল গন্ধার, এই সমস্ত বিখ্যাত রচনা সৃষ্টি করে এই পঞ্চপাণ্ডবদের মধ্যে অন্যতম ভূমিকা পালন করেছেন। এই 5 জন কবি মূলত সেই সময়ে রবীন্দ্র যুগের বলয় থেকে বের হয়ে এসে তারা নিজস্ব ধ্যান ধারণা, চিন্তা ব্যবহার করে তারা কিন্তু বিখ্যাত হয়েছেন। আর এ কারণেই একসাথেই এদেরকে বলা হয় পঞ্চ পাণ্ডব। এখন দেখি বাংলা রঙ্গ ও ব্যঙ্গ সাহিত্য ধারার সংক্ষিপ্ত পরিচয়। রঙ্গ ব্যঙ্গ এক ধরনের কৌতুক রস। রঙ্গ ব্যঙ্গ মূলত কৌতুক রসের অন্তর্ভুক্ত। বাংলা সাহিত্যে 19-এর শতকে গোড়া থেকেই রঙ্গ ব্যঙ্গের প্রাচুর্য দেখা যায়। যেমন ভবানী চরণ বন্দ্যোপাধ্যায়ের নববাবু বিলাস, পেরিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল, কালীপ্রসন্ন সিংহের হুতুম পেঁচার নকশা ইত্যাদি, এবং বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর। বাংলা সাহিত্যে 19 শতক থেকেই রঙ্গ ব্যঙ্গ কবিতার চর্চা দানা বেঁধেছে। ঈশ্বরগুপ্ত, ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কালীপ্রসন্ন, কাব্য বিশারদ, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম প্রমুখ রঙ্গ ব্যঙ্গ কবিতা লিখেছেন। ইন্দ্রনাথের ভারত উদ্ধার, রবীন্দ্রনাথের হিং টিং ছট, অর্থহীন শব্দালঙ্কারবাদী, পণ্ডিতের বিরুদ্ধে সরস ব্যঙ্গ। দ্বিজেন্দ্রলালের পাত্রধার তৈলকি তৈলধার পাত্র একটি নিটল উচ্চাঙ্গের ব্যঙ্গ কবিতা। সুতরাং বুঝতে পারছি যে এই রঙ্গ বা ব্যঙ্গ সাহিত্য এগুলো কিন্তু আসলে এই 19 শতকের পরেই সবচেয়ে বেশি আলোচিত হয়েছে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে। এরপর রয়েছে যে 19 শতকের প্রহসনে সমসাময়িক সমাজ ও জাতীয় চেতনার আত্মপ্রকাশ। প্রহসন হলো এক ধরনের হাস্য রসাত্মক নাটক। আমরা অনেকেই প্রহসন জানি না বা চিনি না। প্রহসনকে আমরা এক কথায় বলতে পারি এভাবে যে এর উদ্দেশ্য হলো হাস্যরস ও ব্যঙ্গ বিদ্রুপের আড়ালে অতিরঞ্জিত, অসংযত ও অভাবনীয় অবস্থা সৃষ্টির মাধ্যমে দর্শকদের বিনোদন প্রদান করা। এর মাধ্যমে বিভিন্ন সামাজিক বিষয়াদি যেমন অনৈতিকতা, অনাচার, ধর্মীয় গোঁড়ামি ও রক্ষণশীলতা এবং প্রত্যাহিক জীবনের ত্রুটি বিচ্যুতিসমূহ বিচিত্র হয়ে থাকে। 19 শতকের বাঙালি সমাজে একদিকে পুরুষের বহুবিবাহ, অন্যদিকে বিধবা বিবাহ রোধ, তদুপরি ইংরেজদের প্রভাবে কিছু উঠতি যুবক মদ্যপান, বেশ্যাসক্ত হয়ে সমাজের রীতিনীতি ও জাতি ধর্ম বিনষ্ট করে সমাজকে অধঃপতনের অতলে তলিয়ে দিচ্ছিল। তৎকালীন বিত্তবানদের কুৎসিত কার্যকলাপ এবং সমাজের কুপ্রথার বিরুদ্ধে প্রতিবাদ করে সাহিত্যে প্রচুর প্রহসন রচিত হয়।
যা আমরা আমাদের সাহিত্যে তা দেখতে পাই। বিশেষ করে মাইকেল মধুসূদন দত্তের যে দুটি বিখ্যাত প্রহসন রয়েছে, এক হলো বুড়ো শালিকের ঘাড়েরও, আরেকটি হচ্ছে একেই কি বলে সভ্যতা। বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনে তৎকালীন সমাজে ভণ্ড ব্যক্তিদের চরিত্রহীনতার প্রতি তীব্রভাবে কটাক্ষ করা হয়েছে এই দুটি প্রহসনের মধ্য দিয়ে। এরপর রয়েছে দীনবন্ধু মিত্র, তিনিও একাধিক প্রহসন রচনা করেছেন। লীলাবতী, জামাইবাড়ি, কমলে কামিনী, বিয়ে পাগলা বুড়ো, সদবার একাদশী ইত্যাদি। এই রচনাগুলোর মধ্য দিয়ে দীনবন্ধু মিত্র আজও আমাদের কাছে অবিস্মরণীয় হয়ে আছেন। এরপর রয়েছে গিরিশচন্দ্র ঘোষ, তিনিও একাধিক প্রহসন রচনা করেছেন। সভ্যতার পান্তা, হাই সিকি তাইসি ইত্যাদি। এরপর মীর মোশাররফ হোসেনের এর উপায় কি, এ কি, ভাই ভাই, এই তো চাই, ফাঁস কাগজ ইত্যাদি। অমৃতলাল বসু, তিনিও লিখেছেন বিবাহ বিভ্রাট, বাবু, বৌমা, খাস দখল ইত্যাদি। দ্বিজেন্দ্রলাল রায় লিখেছেন বিরহ এবং পুনর্জন্ম, কলি অবতার। এবং রবীন্দ্র ঠাকুর লিখেছেন যে বৈকুণ্ঠের খাতা, চিরকুমার সভা, শেষ রক্ষা, গোড়ায় গলদ। এই সমস্ত আধুনিক যুগের বিখ্যাত বিখ্যাত কবিগণের সাহায্যে যে সমস্ত প্রহসন রচনা হয়েছে, সেগুলোই মূলত সমাজ ও জাতীয় চেতনার আত্মপ্রকাশ ঘটিয়েছেন, তা আমরা আলোচনার মধ্যে দেখতে পাই। বাংলা পত্রিকা বঙ্গদর্শনের পরিচয়, যে আধুনিক বাংলা সাহিত্যের বিকাশে বিশেষ করে বাংলা গদ্যরীতির গঠনে 19 দশকে সাময়িক পত্রের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা ভাষায় উপন্যাস সাহিত্যের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত কালজয়ী উপন্যাসগুলো এই বঙ্গদর্শন পত্রিকাতে প্রথম প্রকাশ পেয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপলব্ধি করেছিলেন যে যতদিন না সুশিক্ষিত জ্ঞানবান বাঙালিরা বাংলা ভাষার আপন উক্তি সকল বিন্যস্ত করিবেন, ততদিন বাঙালির উন্নতির কোনো সম্ভাবনা নাই। বঙ্কিমচন্দ্র সেই উদ্দেশ্যেই বঙ্গদর্শন প্রকাশ করেছিলেন। পত্রিকাটি যে কেবল মাসিক পত্রের আদর্শ হিসাবে গ্রহণ করা চলে তা নয়, বরং তার মধ্যে বাঙালি সমাজ আত্মদর্শনের বীজমন্ত্র খুঁজে পেয়েছিল। সমকালীন চিন্তাধারায় যথার্থই প্রতিচ্ছবি বঙ্গদর্শন এই পত্রিকাটি। তো দেখি যে আমাদের সেই সময় এই পত্রিকাগুলো আমাদের সাহিত্যকে সকলের সামনে প্রকাশ করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। এরপরে হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ যে তত্ত্ববোধনী পত্রিকা। 1839 সালে প্রতিষ্ঠিত তত্ত্ববোধনী সভার মুখপাত্রদ্বয়ে দেবেন্দ্রনাথ 1843 খ্রিস্টাব্দে তত্ত্ববোধনী পত্রিকা সম্পাদনা করেন। পরে দেবেন্দ্রনাথ অক্ষয় কুমার দত্তকে এই পত্রিকা সম্পাদনার ভার দেওয়া হয়েছিল। বিশুদ্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যে রচিত হলেও এই পত্রিকা সাময়িক পত্রের গতানুগতিকতা ভঙ্গ করে নতুন এক যুগের সূচনা করেছিল। ব্রাহ্ম ধর্মের ব্যাখ্যা ও বেদান্ত অনুবাদের ভার নিয়েছিল দেবেন্দ্রনাথ, আর জ্ঞান বিজ্ঞান বিষয়ে তত্ত্বকথা প্রচারের দায়িত্ব নিয়েছিল অক্ষয় কুমার দত্ত। 19 শতকের মধ্যভাগে বাঙালির রুচি গঠনে এবং নব্য ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান ও ভূগোল ইতিহাস সম্বন্ধে কৌতূহল সৃষ্টিতে এই পত্রিকার ভূমিকা যথেষ্ট। 19 শতকের বাঙালির মানস মুক্তির ত্বরান্বিত করায় তত্ত্ববোধনীর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। আরেকটি গুরুত্বপূর্ণ সমালোচনা সাহিত্য হচ্ছে শনিবারের চিঠি। আমরা দেখতে পাই যে এটি 1924 এ সাপ্তাহিক সাহিত্য পত্রিকা রূপে আত্মপ্রকাশ করে। এই শনিবারের চিঠির মূল শক্তি বিরুদ্ধতা নজরুল, রবীন্দ্রনাথ, চিত্তরঞ্জন দাস এবং তরুণ সাহিত্যিকদের কোনো কোনো সংখ্যায় তীব্র সমালোচনা করা হয়েছে এই শনিবারের চিঠির পত্রিকার মধ্য দিয়ে। শনিবারের চিঠি তার সমগ্র জীবনের চাপর ও চাবুককেই প্রাধান্য দিয়েছেন এবং পরবর্তী ক্ষেত্রে কেবল চাপর নয়, কাতাকুতু বা সুরসুরি দেওয়ার প্রবণতাকেই প্রাধান্য দিয়েছেন। সুতরাং নানা প্রতিকূল ও অনুকূল অবস্থা এবং সংগ্রামকে অতিক্রম করে সজনীকান্তের যোগ্য সম্পাদনায় শনিবারের চিঠি বাংলাদেশে সংবাদ সাময়িক পত্রের জগতে নিজস্ব আসন পাকা করে নিয়েছিল। তো সবশেষে বলতে পারি যে শনিবারের চিঠি এটি সমালোচনার সাহিত্য হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এরপর রয়েছে যে গদ্য ভাষায় বিকাশে সংবাদপত্র ও সাময়িক পত্রের ভূমিকা। আমাদের এই বাংলা গদ্য ভাষা বিকাশে যে যে পত্রিকা বা সাময়িক পত্র সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে সেগুলো হচ্ছে সমাচার দর্পণ, দিগদর্শন, সমাচার চন্দ্রিকা, সংবাদ প্রভাকর, তত্ত্ববোধনী পত্রিকা, বঙ্গদর্শন, ভারতী সাধনা। এই পত্রিকাগুলো সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল আমাদের এই বাংলাকে গদ্যকে সকলের সামনে পৌঁছে দেওয়ার জন্য। সমাচার দর্পণ এটি প্রকাশিত হয়েছে 1800
1818 খ্রিস্টাব্দে মে মাস থেকে বাংলা গদ্য ভাষার বিকাশে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছেন সমাচার দর্পণ। আধুনিককালের ভাষায় সমাচার দর্পণকে সেদিনের প্রগতিবাদী পত্রিকা বলা হয়। আরেকটি রয়েছে গুরুত্বপূর্ণ যে সংবাদ কৌমুদী, রাজা রামমোহন রায়ের পৃষ্ঠপোষকতায় এটি প্রকাশিত হয়েছিল। এছাড়াও রয়েছে সমাচার চন্দ্রিকা, যেটি 1822 সালে প্রাচীনপন্থী বাঙালি সমাজের মুখপাত্র রূপে প্রকাশিত হয়। আরেকটি হচ্ছে বঙ্গদূত, যেটি 1829 সালে নীলমণি হালদারের সম্পাদনায় প্রকাশিত হয়। এবং সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় সংবাদ প্রভাকর বাংলা সাময়িক পত্রের ইতিহাসে এক নতুন যুগের উন্মেষ ঘটায়। তত্ত্ববোধনী পত্রিকা 1843 খ্রিস্টাব্দে এই পত্রিকা প্রকাশিত হয়, যার সম্পাদনায় ছিলেন অক্ষয় কুমার দত্ত এবং পৃষ্ঠপোষক ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এবং এভাবে বিভিন্ন পত্রিকা বা সাময়িক পত্রের মধ্য দিয়ে বাংলা গদ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। মাসিক পত্রিকা ছিল, এরপর ছিল বঙ্গদর্শন। বাংলা সংবাদপত্র জগতের আরেক বৈশিষ্ট্যমণ্ডিত পত্রিকা হচ্ছে বঙ্গদর্শন। ভারতী রবীন্দ্র যুগের সূত্রপাত হয় এই ভারতী পত্রিকার মধ্য দিয়ে। সাধনা সুধীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় এই সাধনা পত্রিকাটি 1891 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। সাহিত্য, ঊনবিংশ শতকের সর্বশেষ পত্রিকা ছিল সাহিত্য, যা 1890 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্রের দৌহিত্র সুরেশচন্দ্র সমাজপতির সম্পাদনায় প্রকাশিত হয়। অনুবাদ সাহিত্য প্রকাশে এ পত্রিকার ভূমিকা ছিল অগ্রণ্য। নতুন উপন্যাস এবং বিদেশি অনুবাদ এতে প্রকাশিত হতো। এরপর রয়েছে বাংলা গদ্যে বিকাশে রামমোহন রায়ের অবদান। রামমোহন রায় বৈচিত্র্যপূর্ণ জীবনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী, ইংরেজদের কালেক্টরদের দেওয়ান, কোম্পানির শেয়ারের ব্যবসায়ী, ভুটানে প্রেরিত ইংরেজ দূত, ধর্মশিক্ষা প্রসারণ ও সমাজ সংস্কার প্রভৃতি কাজে নিযুক্ত ছিলেন। 1817 সালে তিনি স্থায়ীভাবে বসবাসের জন্য কলকাতায় আসেন এবং ঐশ্বর্যশালী গণ্যমান্য ব্যক্তি হিসেবে মর্যাদা লাভ করেন। 1830 সালে তৎকালীন দিল্লি সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধিতে ভূষিত করে ইংল্যান্ডের রাজার কাছে দূত হিসাবে প্রেরণ করেন। 1815 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বেদান্ত গ্রন্থ এবং বেদান্ত সার, রামমোহনের রচনাবলীর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও তিনি 5খানি উপনিষদ অনুবাদ করেন এবং গৌড়ীয় ব্যাকরণ সংকলন করেন। তার বাংলা গ্রন্থের সংখ্যা ছোট বড় প্রায় সব মিলিয়ে 30টি। এরপর রয়েছে যে বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান। রাজা রামমোহন রায়ের আরও কিছু কীর্তির কথা উল্লেখযোগ্য, যেমন তিনি 1815 খ্রিস্টাব্দে একেশ্বরবাদ প্রচারের জন্য যে আত্মীয় সভা প্রতিষ্ঠা করে সেটি 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে পরিণতি লাভ করে। ব্রাহ্মণ সেবধি এবং সংবাদ কৌমুদী নামক দুটি বাংলা সাময়িক পত্র এবং মিরাতুল আখবার নামে ফার্সি সাময়িক পত্র প্রকাশ করেন। ডক্টর সুকুমার সেন রামমোহন সম্বন্ধে বলেন, তিনি প্রথম বাঙালি যিনি ভারতবর্ষকে আগাইয়া যাইবার পথ নির্দেশ করিয়াছিলেন। তিনি আমাদের দেশের প্রথম লিঙ্গুইস্ট। বাংলা গদ্যে তিনি জনক এই অর্থে যে তিনি প্রথম বাংলা গদ্যে স্বীয় স্বাধীন চিন্তা লিপিবদ্ধ করেন। তাহার বাংলা ভাষার ব্যাকরণে বাংলা ভাষার তাহার গভীর জ্ঞানের পরিচয়ক। সবশেষে আমরা বলতে পারি যে রাজা রামমোহন রায়ের বিভিন্ন জায়গায় তার দূরদর্শিতা দেখে আমরা আসলে বিমোহিত। বাংলা গদ্যের ক্ষেত্রে তিনি একাধিক গদ্য সাহিত্য রচনা করে আমাদেরকে উপহার দিয়েছেন। বাংলা ব্যাকরণের জন্য তিনি ব্যাকরণ রচনা করেছেন এবং এই সমাজকে নিয়মতান্ত্রিক মতো চালানোর জন্য তিনি সামাজিক অনেকগুলো সংস্কার সাধন করেছেন। সবকিছুকে উপেক্ষা করে তিনি শ্রেষ্ঠ বাঙালি হয়ে আমাদের কাছে অবিস্মরণীয় হয়ে আছেন। এই ছিল রাজা রামমোহন রায়ের বাংলা গদ্যে বা বাংলা ভাষায় তার অবদান। তো আমাদের এই আলোচনাটি আমরা এখানেই শেষ করছি। তবে যারা আপনারা এই আলোচনাটি শুনেছেন, আপনারা অবশ্যই এই আলোচনাটির সম্পূর্ণ PDF সংগ্রহ করে নিজেরাই পড়ে এই ক্লাসটিকে আপনারা আরও সুন্দর করে আয়ত্ত করতে পারবেন বলে আশা করছি।